দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ত্বক ও চুলের অ্যাস্থেটিক সমাধান এবং তার সাথে সাথে সমসাময়িক কিছু রোগ নিয়েও আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক চর্ম ও যৌনরোগ বিভাগ। স্যার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, তাহলে চলে যাচ্ছি মূল আলোচনায়। কথা বলবো ত্বক ও চুলের অ্যাস্থেটিক সমাধান এবং তার সাথে সাথে কিছু চর্ম এবং যৌনরোগ ব্যাধি নিয়ে। স্যার, যেটি আসলে বলতে চাচ্ছিলাম শুরুতেই, যেহেতু অ্যাস্থেটিক নিয়ে আসলে এখন সারা বিশ্ব জুড়ে একটা তোলপাড় শুরু হয়েছে, অনেক কিছু আসলে জানতে চায় অনেকে মানুষ। তো ত্বক ও চুলের অ্যাস্থেটিক সমাধান বা অ্যাস্থেটিক যে চিকিৎসাগুলো সেগুলো এখন বাংলাদেশে আপনারা কিভাবে করছেন? ধন্যবাদ আপনাকে। অ্যাস্থেটিক শব্দটার অর্থ হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে বলছি, যে নন্দন বিদ্যা। অ্যাস্থেটিক মেডিসিন যেটা, সেটা ওষুধ দিয়েও হতে পারে অথবা কিছু ইন্টারভেনশন আমরা বলি বিভিন্ন রোগে, ত্বকের রোগে, চুলের রোগে আমরা কিছু মেশিনারিজ, লেজার এবং ইনজেকশন ইউজ করি। সেটাই হচ্ছে অ্যাস্থেটিক, মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য যা যা করতে হয়। মানুষ স্বভাবতই সৌন্দর্যের পিপাসু, যার কারণে আমাদের আর্থসামাজিক অবস্থা উন্নতির সাথে সাথে সমস্ত পৃথিবীর মতো সুন্দর রাখার জন্য আমাদের দেশের লোকজনও এখন অ্যাস্থেটিক মেডিসিনে অনেক বেশি উজ্জীবিত হচ্ছে। বয়সের আগে ত্বক বুড়িয়ে যাওয়া এমনটা না যে বয়সটাকে আটকিয়ে রাখবো, সেটা কোনোদিনই সম্ভব না। কিন্তু যাদের আগে হয়ে যায়, সময়ের আগে যে জিনিসগুলো হয়ে যায়, অকালে কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, চোখের কোণায় কুঁচকে যাচ্ছে, চুল চলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা একটা মহা ঔষধ হিসাবে কাজ করে অ্যাস্থেটিক মেডিসিন বা অ্যাস্থেটিক সার্জারিগুলো। তো সাধারণত আমরা যে সমস্ত পেশেন্ট পাই, কম বয়সী মেয়েদের ব্রণের গর্ত, ব্রণের দাগ, মেস্তা, তারপর কারো স্কার মার্ক, অ্যাক্সিডেন্টাল ইনজুরিতে কেটে গিয়েছিল, কারো মুখের শেপ পছন্দ হচ্ছে না, বয়সের আগে বেশি থলথলে অতিরিক্ত গোলগাল হয়ে যাচ্ছে। আপনি জানেন সৌন্দর্য জিনিসটা এমন, আজকে যেটা আমাদের কাছে সুন্দর লাগছে 10 বছর পরে মনে হবে যে ওরা কত অদ্ভুত ছিল। এবং ট্রেন্ড একটা ব্যাপার। একটা সময় দেখতাম ছোটবেলায় মা খালারা মামাদের বিয়ের সময় কোণে খোঁজার সময় তারা করতো কি, একটু স্বাস্থ্যবতী, গোলগাল, শক্তিশালী মেয়ে খুঁজতো। এখন ট্রেন্ড সম্পূর্ণ পাল্টিয়ে গেছে, যে যত স্লিম, শুকনা, ওয়েট কম, সে হচ্ছে তত সুন্দর। তো এইসব ক্ষেত্রে আমরা সাহায্য করে থাকি। আর অ্যাস্থেটিকের মধ্যে আমি আরেকটা ট্রিটমেন্ট বলবো, ভিটিলিগো, সেতি, যেটা অনেকে অভিশাপ হিসাবে জেনে থাকে এবং মানুষের ধারণা কিন্তু সেতির কোনো চিকিৎসা নেই। আসলে উন্নত বিশ্বে পাশাপাশি আমাদের দেশে একই সাথে ওরা যা ব্যবহার করছে, আমরা বিভিন্ন ধরনের লেজার ট্রিটমেন্ট করে থাকি, পুভা থেরাপি দিয়ে থাকি, যেটা সেটিও ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আপনি স্যার বলছিলেন যে আমি যদি একটু অ্যান্টি এজিং থেকে শুরু করি, ত্বকের এবং চুলের অ্যাস্থেটিক যে সমাধানগুলো, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এখন এটি। এবং আমরা দেখছি আপনি যেটি বলছিলেন যে অনেকেরই বয়সের আগে চুল পড়ে যাচ্ছে বা ত্বকের একটা ভাঁজ পড়ছে, বলিরেখা পড়ছে। এই যে সমস্যাগুলো, কি ধরনের চিকিৎসা আসলে আপনারা দিচ্ছেন? বা অনেকে তো একটু ভয়ে থাকেন যে আসলে কি আমরা সঠিক জায়গায় যাচ্ছি কিনা, সঠিক চিকিৎসা হবে কিনা, কোনো সাইড এফেক্টস আছে কিনা, এটি নিয়ে একটু জানতে চাই। প্রথমে আসি যে মুখমণ্ডল যেহেতু সবার আগে চোখে পড়ে, এটা ট্রিটমেন্ট সম্পর্কে। অনেকেরই বয়সের আগে কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, সেগুলো আমরা ক্রিমের পাশাপাশি, অ্যাস্থেটিক মেডিসিনের পাশাপাশি যাদের কাজ কম করছে, আপনি জানেন বোটক্স ইনজেকশন, বোটুলিনাম টক্সিন, টক্সিন শব্দ শুনে মনে হচ্ছে যে বিষ প্রয়োগ করা হচ্ছে। আসলে এই বিষে বিষ ক্ষয়, এই বিষ দিয়েই আমরা কপালের ভাঁজটা দূর করে ফেলি। বোটক্স ইনজেকশন অ্যাকচুয়ালি মাসলগুলোর নার্ভ প্যারালাইসিস করে, যার কারণে মাসলটা রিল্যাক্স হয়ে যায়, নার্ভের কাজটা কম থাকায় কপাল টান টান হয়ে যায়। আপনি জানেন অনেকের চোখের পাশে কুচকানো, আন্ডার আই ডার্ক সার্কেল, আজকাল প্রায় সময় আমি কম বয়সী ছেলেমেয়েদের দেখি ডার্ক সার্কেল, আন্ডার আই হলো বা গর্ত, সেগুলো আমরা ফুলফিল করি। সবচেয়ে বেশি যেটা পাই, যে একনি হয়েছিল, ব্রণ হয়েছিল, ব্রণ সেরে গেছে কিন্তু গর্ত হয়ে গেছে, এবং সেই গর্ত স্বাভাবিক কোনো গর্ত না, বিভিন্ন ধরনের স্কার আছে, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিই। সবচেয়ে জনপ্রিয় যেটা ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজার সার্জারি, নামে সার্জারি, আসলে এখানে কোনো ব্লিডিং হয় না। আমরা কোলাজেন টিস্যু স্টিমুলেশন করি, আস্তে আস্তে ব্রণের গর্তগুলা ভরাট হয়ে যায়।
অনেক সময় তো অনেকে ভাবে যে আসলে মাসের পর মাস কি আমাকে শুধু যেতেই হবে কিনা ডক্টরের কাছে। এটা যদি মাইল্ড মডারেট লেভেল থাকে আমরা ডিটারমাইন করব যে কতগুলা লাগবে মাসে একটা 4টা বা 6টা থেকে লেজার সার্জারি, অথবা যারা লেজারে ভয় পায় তাদের জন্য কেমিক্যাল পিলিং, স্পেশাল কিছু পিল আছে যেগুলো বসন্তের গর্ত, ব্রণের গর্ত দূর করে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্রাইক্লোর অ্যাসিটিক অ্যাসিড, আমরা যেটা বলি টিসিএ ক্রস। এবং স্যার পিলিং শুনে তো ভয় পেয়ে যায় অনেকে, আবার যে চামড়া শুদ্ধ তুলে নিয়ে আসছে যে কোনো জিনিস আমরা সব সময় বারবার মেডিকেল সায়েন্সে দেখেছি যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, অর্থাৎ মেশিনের পিছনে কোন মানুষটা আছে, তার দক্ষতা কি। সবসময় অ্যাস্থেটিক মেডিসিন যেহেতু পয়সা খরচ হবেই, একজন স্কিলড এক্সপেরিয়েন্সড স্পেশালিস্টের কাছে কাজ করা উচিত। তাহলে খুব সহজেই উনি নির্ণয় করতে পারবে কি ডোজে লেজার করা হবে, কি ডোজে ইনজেকশন দেওয়া হবে, তার কি ফেস পিআরপি লাগবে কিনা, তার বোটক্স ফিলার লাগবে কিনা, সব উনি নির্ণয় করবেন। পেশেন্ট আসা মাত্রই কিন্তু আমরা করি না, কারণ যেহেতু অ্যাস্থেটিক এটার সাথে সৌন্দর্য জড়িত, মানুষকে আমরা হতাশ করতে চাই না, এক্সপেকটেশন বেশি দেই না, যতটুকু তার করা উচিত ঠিক ততটুকুই আমরা করতে চাই। অনেকে তো নায়ক নায়িকার ছবি নিয়ে আসে বোধহয় যে তার মতো নাকটা হতে হবে, বিশেষ করে হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে হেয়ার স্টাইল, তার হয়তো ট্রান্সপ্লান্ট করার কোনো অবস্থাই নাই, খুব কম ডোনার এরিয়া, এইখান থেকে গ্রাফ নিয়ে আমরা যেটা লাগাই সে এসে দেখাবে যে একদম ফুলানো ফাঁপানো চুল উনি চাচ্ছেন। তো এই ক্ষেত্রে মানুষের একটু জিনিসটা আমরা ক্লিয়ার করি যে উনি কতটুকু পাবেন, উনার যা সামর্থ্যের মধ্যে কতটুকু দিতে পারবো, দেন আমরা আগাই। লেজার এবং অন্যান্য যেই প্রসিডিওরগুলো আছে সেগুলো আসলে কতখানি কার জন্য প্রযোজ্য সেটি আপনারা কিভাবে নির্ধারণ করেন? চাইলে কি সবাই এই থেরাপিগুলো নিতে পারবে? কম বেশি সবাই নিতে পারবে, তারপরেও ত্বকের জীর্ণতা, ত্বকের ফ্রেজাইলিটি সেগুলোর উপর ডিপেন্ড করে। আপনি জানেন লেজার মেশিন বাংলাদেশে অনেক দামি দামি লেজার মেশিন আছে, কিন্তু প্যারামিটার হচ্ছে যে এই পেশেন্টকে আমি কি ডোজে ফ্র্যাকশনাল লেজার ইউজ করব, কি ডোজে অ্যান্টি ইয়াগ লেজার করব, সেটা নির্ণয় করতে হয় আমাদেরকে। ত্বকের গঠন আমরা যেমন ডার্মোস্কোপ করি, তার ত্বকের ধরন, কোন টাইপের স্কিন সেটা নির্ণয় করে তারপর ডোজ নির্ধারণ করি। ইনিশিয়ালি একটা লো ডোজ থেকে আমি যেতে ভালোবাসি সবসময়, পরে একটা জায়গায় অ্যাডজাস্ট করি। এবং ডার্মোস্কোপির মাধ্যমে এবং ফেসিয়াল কিছু স্ক্যানিং করি, যেটা বোঝা যায় এই ত্বকটা কি আর্দ্র না অতিরিক্ত ড্রাই, তার কোলাজেন টিস্যুর অবস্থান কতটুকু আছে, সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা সব কিছু ফেসের করি। যেমন থ্রেড লিফটিং আছে, বোটক্স আছে, ফিলার ইনজেকশন আছে, এই ধরনের পাশাপাশি কিছু প্রসিডিউর আছে আপনি জানেন, আগের দিনের প্রসিডিউর যেগুলো মাইক্রোডার্মা অ্যাব্রেশন, মেডিকেল হাইড্রা। অনেকের একটা ধারণা আছে যে হাইড্রা পার্লারে গেলেই তো কম পয়সায় করা যায়। জি স্যার, আমরা তো অনেক জায়গায় আসলে এটা দেখি যে অনেক কিছু আসলে পার্লারের হাইড্রা আর মেডিকেল হাইড্রায় আকাশ আর পাতাল তফাৎ। এই কাজটা করব যে কোনো পেশেন্ট বা ক্লায়েন্ট করলেই, একবার করলেই বুঝতে পারবে ডিফারেন্সটা কোথায়। এটি অবশ্যই স্পেশালিস্ট ডক্টরকে দিয়ে করানো, সেটি তো অবশ্যই একটা আলাদা বিশেষত্ব নিশ্চয়ই আছে, এবং সেটির রিস্কও নাই। মানে আমরা কিন্তু দেখছি যে অনেক ঝুঁকিপূর্ণ যে প্রসিডিওরগুলো সেগুলো পার্লারগুলোতে হচ্ছে, যেটি একেবারেই এথিক্সের মধ্যে পড়ে না। জি, কথা প্রসঙ্গে একটু বলতে চাই, যেমন বোটক্স ফিলার অনেক জায়গাতেই করা হয়, কিন্তু আপনি যদি হিউম্যান অ্যানাটমি না জানেন, আপনি তো নার্ভ প্যারালাইসিস না করে ড্যামেজ করে ফেলবেন টোটালি, যার ক্ষেত্রে দেখা যায় অনেকের ড্রুপিং হয়, চোখের পাতা পড়ে থাকে, কপাল টান টান, এক চোখের এইভাবে কথা বলছে, অনেকের ফিলার কোনো গাল এরকম বড় হয়ে যাচ্ছে, আরেকটা ছোট, চিন ফিলার করতে যে কম পয়সায় করতে যে অনেকের দেখা যায় যে নিজের মারাত্মক ক্ষতি করে, যেটার বোঝা দিনের পর দিন টানতে একেবারে। এবং স্যার আরেকটা বিষয় আমরা দেখি যে রং ফর্সাকারী ক্রিম, যেটি হচ্ছে খুবই জনপ্রিয়, এবং বিভিন্ন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক বিজ্ঞাপন দেখি যে রং ফর্সা করে ফেলছে, একেবারে কি গ্লাস স্কিন করে ফেলছে। তো এই যে বিষয়গুলো, এগুলো স্যার যদি একটু বলতেন যে আসলে কি এরকম কিছু করা উচিত কিনা, বা কতখানি আসলে প্রয়োজন? ত্বকের রং আল্লাহ তাআলা দিয়েছেন, ত্বকের রংটাকে আমরা উজ্জ্বল করতে পারি, আরো লাবণ্যময় করতে পারি। 2-3 শেড যদি উজ্জ্বলতা বাড়ে তখন মানুষকে এমনি ফেয়ার লাগবে। এখন আপনি ইউরোপে যান, তারা দেখবেন একটু ডার্ক স্কিন, স্প্যানিশদের স্কিন বা আমাদের স্কিন দেখলে একটু ঘুরে ঘুরে তাকায়, ওই স্কিনটা তারা ভালোবাসে, যার কারণে ঘন্টার পর ঘন্টা তারা সময় এবং অর্থ ব্যয় করে সানবাথের। আবার আমরা পছন্দ করছি, আমাদের যেহেতু নাই হোয়াইট স্কিন। এখন আমাদের স্কিন যদি হোয়াইট স্কিন করতে চাই, বেসিক্যালি স্কেল যদি আমরা মেজার করি, তাহলে আমরা হচ্ছে 5 এবং 6 স্কিন টাইপ। আর খুব যারা ফেয়ার আমাদের দেশে, তারা বড়
4-এ ভেরি রেয়ার, 5 এবং 6। আচ্ছা। 5-6 থেকে আমরা 4-এর কাছাকাছি যেতে পারি, সেটা গ্লুটাথিয়ন ইনজেকশন বলেন সেফলি। গ্লুটাথিয়ন মানুষের ধারণা দিলাম আর ফর্সা হয়ে গেলাম, এটা আসলে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট, আচ্ছা। যেটা সব ধরনের কিছুকেই উজ্জীবিত করে, কোলাজেন স্টিমুলেশন দেয়, স্কিন টান টান করে, স্কিনে পানি ধরে রাখতে সাহায্য করে, যার কারণে গ্লোয়িংটা হয়। এই গ্লোয়িংটা আমরা করতে পারবো। পাশাপাশি যদি আমরা কেমিক্যাল পিলিং করি অথবা লো ডোজে ফ্র্যাকশনাল কার্বন ডাই অক্সাইড লেজার করি, এনডিইয়াগ লেজার করি, তখন মানুষ তো আর পরিপূর্ণ না, কেউ কোথাও না কোথাও দাগ আছে, সেগুলো যখন চলে যায়, পাশাপাশি এই ব্রাইটেনিং ট্রিটমেন্ট দুইটার কম্বিনেশনে ত্বককে অনেক ফর্সা, উজ্জীবিত এবং সজীব লাগে। আচ্ছা। ত্বক সজীব এবং উজ্জ্বল থাকাটাই সবচেয়ে বড় কথা। ইনার গ্লোটা হচ্ছে সত্যিকারের গ্লো, এবং এই কারণে স্যার খাদ্যাভ্যাসের উপর নিশ্চয়ই একটা বড় গুরুত্ব আপনারা দিয়ে থাকেন। অনেকে আছে যারা শুধু প্রসিডিউর গুলো করছে, কিন্তু তার লাইফস্টাইল, তারপরে ফুড হ্যাবিট একেবারে অন্যরকম। ডায়াবেটিক, উনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে না, প্রেসারের ওষুধ খাচ্ছে না, আর ফাস্ট ফুড কালচার তো ভয়াবহ আকার ধারণ করেছে। সেক্ষেত্রে কি ধরনের আপনারা আসলে ফুড চার্ট বা আমরা সবসময় বলি যে সৌন্দর্য যদি কেউ মেনটেন করতে চায়, হালকা ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার লাগবে। আজকাল তো সহজ হয়ে গেছে, ইউটিউব দেখে যোগা করা যেতে পারে, পাশাপাশি প্রচুর পানি খাওয়া, সবুজ শাকসবজি, দেশি ফলমূল এগুলা খাওয়া, রাইস খাওয়া যাবে। অনেকের ধারণা যে আমি ভাত খাচ্ছি বলে এমনটা হয়ে যাচ্ছে, আসলে তা না। আমাদের পূর্বপুরুষরা কি ভাত খেতেন না? ওনারা শুধু ভাতই খেতেন, কিন্তু ফিগারের হিসাব যদি আপনি করেন, দেখবেন যে ওদের ফিগার আমাদের চেয়ে অনেক শক্তিশালী, কাঠামো অনেক শক্তিশালী ছিল। এটা আল্লাহরই রহমত। জিনিসটা হচ্ছে যে আমি যতটুকু খাবো এটা তো কাজে লাগাতে হবে, বার্ন করতে হবে। আমার কোনো অ্যাক্টিভিটিস নাই, সারাদিন মোবাইল নিয়ে টিভির সামনে, কম্পিউটার সামনে বসে থাকলাম, তুলতুলে বিছানায় ঘুমালাম, কোনো রোদের এক্সপোজার নাই। আগের দিনে যেরকম রোদ, আমরা তো এসি টু এসি মানুষ হয়ে গেছি, গাড়িতে এসি, চেম্বারে এসি, বাসায় এসি। এই জিনিসগুলা মানুষের যে স্বাভাবিক চাহিদা মানুষের সৌন্দর্য এবং শরীরের জন্য, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যার কারণে দেখা যাচ্ছে যে প্রচুর লোকজন ভিটামিন ডি ডেফিসিয়েন্ট, যেটার আলটিমেট পরিণতি হচ্ছে স্কিন এবং হেয়ারের মারাত্মক ড্যামেজ। এবং আপনারা যে প্রসিডিউর গুলো করছেন সেটি মেইনটেইন করার জন্য তো এই লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের দরকার আছে। এক নাম্বার আমি বলবো লাইফস্টাইল ম্যানেজমেন্ট। আরেকটা জিনিস ডায়েট। ডায়েট কোনটা? সবার ধারণা যে আমি খাবো না, এটাই ডায়েট। আসলে তা না। অনেকেই ব্রেকফাস্ট করে না, যে আমি স্কিপ করে গেলাম। আসলে এটা ভয়াবহ, ডেঞ্জারাস। কারণ মানুষ যখন হঠাৎ করে খাবার স্কিপ করে যায়, মেটাবলিজম সিস্টেম বলে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, সেটা ভাবে যে আমার মনিব, আমার মালিক তো খাবার পাচ্ছে না, আমি রেটটা স্লো করে দিই। ও কিন্তু মেটাবলিজম রেট অর্ধেকেরও নিচে নামিয়ে আসে, যাতে আমার মালিকটা সুস্থ থাকে। এটা করতে গিয়ে দেখা যাচ্ছে হজমে গন্ডগোল হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে, ক্ষুধা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। ডায়েট করা উচিত অবশ্যই একজন চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরিপূর্ণ একটা পরামর্শ অনুযায়ী। স্যার, চুল পড়া খুবই কমন একটি সমস্যা। এমন কোনো মানুষ নাই আমার মনে হয় যার এই চুল পড়ার সমস্যা নাই। তো এটির আসলে সমাধান কি হতে পারে, এবং যাদের সিভিয়ার চুল পড়া তাদের ক্ষেত্রে আসলে আপনারা কি ধরনের চিকিৎসা দিচ্ছেন? দেখুন, সাধারণভাবে আমরা জানি 100-150, আজকালকার বইপত্রে বলা হচ্ছে 200 চুল পড়াও স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক তার জন্য যার চুল কম পড়ে। এখন আমার 200 পড়ছে, গজাচ্ছে না, সেটাই সমস্যা। তো কি কি কারণে চুল গজাচ্ছে না? একটা হতে পারে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে আমি বলবো হিমোগ্লোবিন পার্সেন্টেজ খুবই কম থাকে, সেটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতেও, গরিব মানুষ যারা খেতে পারছে না তাদেরও। এক পক্ষের হচ্ছে যে ডায়েট করতে যে আয়রন তারা পাচ্ছে না, আরেক পক্ষ হচ্ছে খাবারই পাচ্ছে না, দুই পক্ষেরই চুল পড়ছে। পাশাপাশি ইয়াং জেনারেশন যারা চুলে বিভিন্ন ধরনের জেল, ওয়েল, বুঝে না বুঝে অনেক কিছু ইউজ করছে, সেটার কারণে চুল পড়ছে। এছাড়া হরমোনাল কিছু ইস্যু, আপনি জানেন থাইরয়েড হরমোন অ্যাবনর্মাল, হাইপার থাইরয়েড হলেও চুল পড়বে, হাইপোথাইরয়েড হলেও চুল পড়বে, হিমোগ্লোবিন কম থাকলে পড়বে, ইন্টারনাল কোনো ডিজিজ থাকলে পড়বে। মানে কারণটা আগে জানতে হবে, কারণটা নির্ণয় করতে হবে। তারপর স্ক্যাল্পের কন্ডিশন এক একজনের এক এক রকম, কেউ যত্ন নিচ্ছে না। এই শীতকালে আমি আমার ফ্রেন্ডদের মধ্যেই অনেককে দেখছি বলে 3 দিন পর পর শাওয়ার করছি, শীত লাগছে বেশি। তো স্ক্যাল্প যদি পরিপূর্ণভাবে ক্লিন না হয়, হেয়ার ফল হবে। আচ্ছা, হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে খুব ছোট্ট করে একটু জানতে চাই যে বাংলাদেশে এর অবস্থা কি রকম? 2012-র আগে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে আসলে কখনো হয়নি। আমি এবং আমার কলিগ কয়েকজন 2012-র শেষের দিকে একটা ট্রেনিংয়ের পর এসে প্রথম পরীক্ষামূলকভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট শুরু করি। হেয়ার ট্রান্সপ্লান্টের খরচ এখন খুবই কম, এটা ডিপেন্ড করে গ্রাফটের উপর। গ্রাফট মানে কি? গ্রাফট মানে হচ্ছে একটা চুলের গোড়া। চুলের গোড়া কোত্থেকে নেই?
এই দুই পাশ এবং পিছনের জায়গাটাকে আমরা বলি পার্মানেন্ট জোন অফ হেয়ার মেল পেশেন্টের ক্ষেত্রে। এখানে ডিএসটি হরমোন যেটার প্রভাব বেশি হলে চুল পড়ে যায় সেটার কোনো কার্যকারিতা নাই, এদের অ্যাগেনস্টে ডিএসটি কোনো অ্যাকশন নিতে পারে না। এখন এখান থেকে কতগুলা গোড়া লাগাবো কি লাগাবো সেটা আমরা নির্ণয় করব একটা স্কেল অফ মেজারমেন্ট দিয়ে। এবং ট্রান্সপ্লান্ট সম্পর্কে ধারণা আছে, চুল লাগালাম হয়ে গেল, এটা একটা ধৈর্যের ব্যাপার। লাগানোর 1 মাস পর থেকে লাগানো গ্রাফটের 65 to 70% পড়ে যাবে। দেন 1 মাস পর্যন্ত এই ফ্রাস্ট্রেটিং কন্ডিশন থাকবে। 1 মাস পর থেকে অর্থাৎ 2-2.5 মাস পর থেকে আপনি নতুন চুল পাবেন। সেই চুলটা স্বাভাবিক চুলের মতো কাটা যাবে, শ্যাম্পু করা যাবে, কালার করা যাবে, সব করা যাবে। সফলভাবে আপনারা করছেন এবং আমরা জানি যে আপনি এই ব্যাপারে খুবই স্কিলড একজন মানুষ এবং ডক্টর। আমি একটু জানতে চাইবো, যেটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে, এখনকার সময় আমরা কিন্তু দেখছি যে ত্বকের বিশেষ দুটো রোগ, দাউদ এবং হচ্ছে চুলকানি বা এই যে খোসপাচড়া, যেটিকে স্ক্যাবিস বলা হয়ে থাকে, কেন যেন সারছেই না। যাদের হচ্ছে দেখা যাচ্ছে ঘুরে ফিরে আবার আসছে, ডক্টরের কাছে যাচ্ছে, সারছে না, আবার তারা যাচ্ছে, বলছে যে মানে তারা নিজেরাই আসলে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছে। এই কারণে, এর কারণটা কি? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কারণ এইটার ট্রিটমেন্টের পিছনে রোগীর আগে যা খরচ হতো তার চেয়ে আমার মনে হয় 50 ভাগ বেশি খরচ হচ্ছে। এটার কারণ হচ্ছে আমাদের ঔষধ খাওয়ায় অনীহা। আমাদের চিকিৎসা নিব, দাঁত হলো, আমরা ফার্মেসিতে যেয়ে বললাম যে একটা ওষুধ দেন, ফার্মেসির লোক হয়তো ঠিক মতোই বললো 1 মাস, উনি 14 দিন খেয়ে ভালো হওয়ার পর আর খাচ্ছেন না। এইভাবে এক পর্যায়ে এখন ফাঙ্গাল ইনফেকশনে ড্রাগ রেজিস্ট্যান্ট আমরা হয়ে গেছি, যার কারণে ট্রেডিশনাল যেসব ঔষধ ফ্লুকোনাজল, টার্বিনাফিন আমরা লিখি সেগুলো কোনো কাজ করছে না। নতুন জেনারেশন ভরিকোনাজল, পসাকোনাজল সেগুলো আমাদেরকে দিতে হচ্ছে। তবে দর্শকদের উদ্দেশ্যে সবচেয়ে সহজ রেমেডি যেটা আমি বলি, নারিকেল তেল, নারিকেল তেল এবং নারিকেল তেল। এই কথাটা বলার উদ্দেশ্য, আমি প্রচুর পেশেন্ট ভালো করেছি যারা ড্রাগ রেজিস্ট্যান্ট এরকম ফাঙ্গাল ইনফেকশনে ভুগছে, শুধু দিনে 4-5 বার নারিকেল তেল মালিশ করে। নারিকেল তেলের অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লামেটরি এবং সুদিং ইফেক্ট আছে। নারিকেল তেলে এক ধরনের অ্যাসিড থাকে যেটা সহজেই ফাঙ্গালের যে সেল মেমব্রেন ফাঙ্গাসে সেটাকে ডিস্ট্রয় করে। এটা নিয়ে রিসেন্টলি অনেক বেশি রিসার্চ হচ্ছে, ইনশাল্লাহ খুব সহজেই আমরা ফাঙ্গাল ইনফেকশন কন্ট্রোল করতে পারবো। স্ক্যাবিসের ক্ষেত্রে, পাঁচটার ক্ষেত্রেও সেই একই কথা, ডোজটা ঠিক মতো হচ্ছে না। আমরা বলি যে 30 গ্রাম টিউবের পুরোটা এক রাতে লাগিয়ে কাপড় চোপড় ধুয়ে ফেলতে হবে, পরিবারের অন্যদের ইউজ করতে হবে। এই যে পরিবারের অন্যান্যদের, এইটাই আমাদের সবারই অনীহা যে আমি লাগালেই হলো, অন্য কারো লাগানোর দরকার নেই। অনেকে বেবিদেরকে লাগাতে চায় না, সেটা আমাদের অনেকটা বোঝানোর ব্যর্থতা বা পেশেন্টের বোঝার সমস্যা। আচ্ছা, তো এটি যদি রেগুলার আপনাদের যে পরামর্শ সেটি শুনলেই স্ক্যাবিসটা ঠিক হয়ে যাবে বলে মনে করেন? আচ্ছা, একেবারে শেষ দিকে এসে পড়েছি, তারপরও আপনার কাছ থেকে জানতে চাই সৌন্দর্য বলতে আসলে আপনি কি বুঝেন, এবং এই যে সৌন্দর্য নিয়ে আমরা এত কথা বলছি সেটিকে সত্যিকার অর্থে বা ন্যাচারাল ওয়েতে ভালো রাখার জন্য আসলে কি করা উচিত? সৌন্দর্য বলতে আমাকে যদি বলেন কি বুঝি, যে যেটা দেখতে ভাল লাগে, নিজেরও ভাল লাগবে এবং অন্যেরও ভাল লাগবে। এখন শারীরিক সৌন্দর্যের পাশাপাশি আপনি যে কথাটা বলছিলেন যে মানসিক সৌন্দর্য দরকার, ইন্টারনাল রোগ ব্যাধি যাতে না থাকে, পাশাপাশি মনের সৌন্দর্য থাকে। এবং সৌন্দর্য যেহেতু সবাই ভালোবাসে, এটার পিছনে একটু সময় দিতে হবে। যেমন রেগুলার গোসল করা, শাওয়ার নেওয়া, স্ক্যাল্প পরিষ্কার করা, শীতকালে যার ড্রাই ত্বক তার সেই অনুযায়ী একটা ময়েশ্চারাইজিং ক্রিম, লোশন, নিদেন পক্ষে নারিকেল তেলও ইউজ করতে পারে। একটা ভালো মানের ডক্টরের পরামর্শ অনুযায়ী সাবান বা ক্লিনজিং মিল্ক যে কোনোটা ইউজ করা যেতে পারে। পাশাপাশি খাদ্যাভ্যাস, যেই কথাটি কিছুক্ষণ আগে বলছিলেন, সেটা অতি জরুরি। ছোট করে স্যার আরেকটু বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে সানব্লক এই শীতে অনেকে ব্যবহার করতে চায় না, যেহেতু সানের অত মানে তীব্রতা নেই, সেক্ষেত্রে যদি একটু বলতেন যে আসলে কি সময় সানব্লক ব্যবহার করা যায় না? ব্যাপারটা হচ্ছে উল্টা। সায়েন্স বলে শীতকালে অতিমাত্রায় সানব্লক ব্যবহার করা উচিত, কারণ আলট্রাভায়োলেট রেডিয়েশন যতটুকুই সময় সূর্য পায় ভয়াবহ ড্যামেজ করে। যার কারণে ওই ধারণা সম্পূর্ণ ভুল যে শীত তো সূর্যের আলো দেখছি না, সান কোথায়। ইভেন আমরা বলি যাদের মুখে দাগ আছে তাদেরকে রান্নাঘরে ঢোকার আগে 15 মিনিটস আগে একটা সানব্লক ইউজ করে গেলে ত্বকটা ভালো থাকবে। আচ্ছা, তার মানে এই মেইনটেনেন্সগুলো খুব ইম্পর্টেন্ট এবং জেনে বুঝে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আসলে তার করতে হবে। স্যার, অসংখ্য ধন্যবাদ, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ জানলো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাই টিভিকে। দর্শক, আমরা শুনছিলাম
ত্বক ও চুলের অ্যাস্থেটিক সমাধান। নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন আমাদের আজকের আলোচনায়। মাই হেলথে আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে এবং মাই টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।